কিন্তু আমার সমস্ত দানাগুলো বসিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে পালং শাকের দানা, এগুলো বসিয়ে দিয়েছি। আর এছাড়া দেখতে পাচ্ছেন এই বেডে কিন্তু আমি সমস্ত দানা বসিয়ে দিয়েছি। মূলো আছে, বিনস আছে। একটা গাছে কি পরিমাণ বরবটি হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো। এই দেখুন কোথায় চলে গেছে বরবটি। এই একটা গাছে কত পরিমাণ বরবটি হয়েছে দেখুন। গাছে সকলকে স্বাগত বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। দানা বসাবো বলে এই ধনেপাতাগুলো গতকাল রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম। এবার এগুলোকে আমি পটিং করে দেবো। কিভাবে দানাগুলো বসাই সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন, যারা নতুন তাদের জন্য বলছি। ওপরে এইভাবে ধনেপাতার দানাগুলোকে এক রাত্রি ভিজিয়ে সেই দানাগুলো ছড়িয়ে দিন। বা ছড়ানোর পরে একটু হাত দিয়ে এভাবে করে দেবেন, যাতে এক জায়গায় গাছগুলো না দলা পাকিয়ে যায়। তাহলে হবে কি, একসাথে 4-5টা গাছ একসাথে উঠবে এবং সেখান থেকে ভালোভাবে গাছ পাওয়া যাবে না। আর এরপরে একদম শুকনো ধুলো মাটি একটু ওপর থেকে ছড়িয়ে দেবেন। এটা আপনারা ভার্মি কম্পোস্টও দিতে পারেন, যেহেতু আমার মাটি সমস্ত রেডি থাকে সমস্ত কিছু দিয়ে, সেই জন্য আমি আর আলাদা করে ভার্মি কম্পোস্ট দিলাম না, শুধু দানাগুলোকে ঢেকে দেওয়ার জন্য এটা আমি করলাম। জলটা বন্ধুরা এইভাবে হাত দিয়ে ছিটিয়ে দেবেন, একদম গলগল করে জল ঢেলে দিলে তাহলে কিন্তু দানাগুলো আবার বেরিয়ে আসবে। এমনিতেই দেখতে পাচ্ছেন যে দানাগুলো কিন্তু টবের উপরে কিছুটা বেরিয়ে এসছে। জলটা দেওয়া হয়ে গেলে আবার একটু শুকনো মাটি নিয়ে এই দানাগুলোর ওপরে ছড়িয়ে দেবেন, যাতে ওপর থেকে দানাগুলো ভেসে না ওঠে। এই সামান্য একটু প্রসেস যদি আপনারা ফলো করেন তাহলে এভাবে সারা বছর ধনেপাতা আপনারা চাষ করতে পারবেন। আর এখন তো শীতকাল, সেজন্য এখন ধনেপাতা হওয়াটা কোনো ব্যাপার নয়। যে পালং শাকের দানাগুলো আমি ছড়িয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম ধনেপাতা আর পালং শাকের দানা আমি ছড়িয়েছিলাম, তো সেইগুলো কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করেছে। একটু দেরি হলো উঠতে, তার কারণ হচ্ছে আমি দানাগুলো বসিয়ে একটু ছাওয়ায় রেখেছিলাম, আর ছাওয়াতে একটু রাখার জন্য গাছগুলো উঠতে একটু দেরি হয়েছে। এই জিনিসটা আপনারা করবেন না, আপনারা দানা বসিয়ে কিন্তু রোদ্দুরেই রাখবেন। আর জলটা কিন্তু প্রতিদিন দেবেন, সেটা যেন এরকম শুকনো না হয়ে যায়। এখানেও আমার দানা বসানো আছে, কিন্তু টবটা শুকনো হয়ে আছে, এতে কিন্তু দানাটা উঠবে না। এখানে অন্য দানা দেওয়া আছে, তা এরকম শুকনো হতে দেবেন না, সব সময় যেন ময়েশ্চার থাকে সেরকম দেখবেন। আবার অতিরিক্ত ভেজা থাকলে তাহলেও কিন্তু দানা উঠবে না। এই যে বিনসের দানাগুলো উঠতে শুরু করে, পালং শাকগুলো পুরোপুরি উঠে গেছে। আর মূলো আর বলে শেষ করতে পারবো না, এত মূলো বেরিয়েছে যে ওদের সবাইকে রাখা বোধহয় সম্ভব হবে না। কারণ এত মূলো যদি রাখি তাহলে মূলোটা একটু কম হবে, তাই একটু ফাঁকা ফাঁকা ওদের করে দিতে হবে। আর সেই সঙ্গে ঘাসেরা তো আছেই, ওরা উদ্গ্রীব হয়ে থাকে কখন বেরোবো যতই পরিষ্কার করা হোক না কেন। তাই মূলো শাকও কিছুটা তুলে নেব, আর কিছু কিছু মূলো রেখে দেবো, যেগুলো পরবর্তীকালে মূলোর জন্য রাখবো। এবং এর মধ্যেও ক্যাপসিকাম গাছ বসিয়েছি, সেটা দেখুন হয়েছে, এইগুলো ছোট ছোট হয়ে হচ্ছে, এটা বেশ বড়ই হয়েছে। বেগুন গাছ বসানো আছে, বেগুন বসিয়েছি, বেগুন গাছগুলো হচ্ছে, কিন্তু মোটামুটি সব গাছ ঢেকে দিয়েছে মূলো। ওলকপি গাছে ওলকপি ধরে গেছে, তো এইগুলো ওলকপি গাছ, এগুলোও কিন্তু বেশ ভালো রকম গ্রোথ নিয়েছে। আর আমি কিন্তু এদেরকে বললে হয়তো বিশ্বাস করবেন না, কিচেন ওয়েস্ট কম্পোস্টের জল ছাড়া আর কিচ্ছু দিইনি। কোনো রকম
কিছুই দিইনি। মাটিটা যেভাবে তৈরি করা হয়েছিল শুধু সেইভাবেই সেই মাটিটাই তৈরি করা আছে। তাছাড়া ওদেরকে কিন্তু আমি আর কোনো খাবার দিইনি, কীটনাশকটা দিয়েছি। তো শিম দেখুন, এটা হচ্ছে স্ট্যান্ডিং শিম। এটাতে একটু পোকা লেগেছিল, কিন্তু আবার কাকা দেওয়াতে মোটামুটি পোকা চলে গেছে। আর এই শিমটা কিন্তু লতানো নয়, এটা হচ্ছে স্ট্যান্ডিং শিম। দুখানা গাছ আমি লাগিয়েছি, তো দুটো গাছে অনেক শিম হয়েছে। তো পাড়ার আরেকটু বড় হলে পেরে নেব। তো এই শিমগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা সাদা রঙের ফুল হয়। এক জায়গায় অনেকগুলো কিন্তু যদি একটু ক্যালকুলেশন করে লাগানো যায়, অনেক রকম সবজি পাওয়া যায়।